আপনি দেখছেন সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিন ধরে আবারও যেন সে আগের অবস্থায় চলে গেল, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। বিশেষ করে এই মুহূর্তে যে প্রধান তিনটি দল, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে মাঠে নেই, রাজনীতি করতে পারছে না, তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে, আমরা দেখছি এখন একদম প্রকাশ্যেই কিন্তু বিএনপি কথা বলছে জামাতের বিরুদ্ধে, জামাত বলছে বিএনপির বিরুদ্ধে, এনসিপি বলছে বিএনপির বিরুদ্ধে, মানে সব মিলিয়ে আবার একটি আমরা বলতে পারি 5 আগস্টের আগে যেভাবে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলগুলোর সম্পর্ক ছিল, এখন এই তিনটি দলের মোটা দাগে সম্পর্কটা সেখানে চলে গেছে। খুব বেশি দিন কিন্তু হয়নি, 1 বছরও এখনো হয়নি, কেন আবারও সেদিকে যেতে হলো? শুনেন, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি প্রথমে যে ভূমিকাটা দিলেন না, যে এই জুলাই গণঅভ্যুত্থানের কী উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যগুলো যে ছিল, আপনি প্রায় 6টা-7টা বাক্য বলছেন, এগুলো যে ছিল এটা আপনি কে বললো? এটা আমরা তখনকার আপনি অনুষ্ঠানের উপস্থাপনা করার জন্য শব্দের মারপেল দিয়ে সুন্দর করে সাজাইছেন, দেখি কেউ বলছে তখন যখন ওই আন্দোলন চলে তখন কি এই কথাগুলি কেউ বলছে যে জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য হলো অন্যকে কথা বলতে দেওয়া, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা? কেউ বলছে? স্লোগান তো ছিল, এগুলো কেউ বলে না। স্লোগান কিন্তু ছিল, ওরা এখন বলে না, এখন এটা করে। আমরা তো বলছি আকাঙ্ক্ষা করে না ভাই, এটা করে না, এটা আপনি আর্গুমেন্টে যায় না, ওইটা কিছুই ছিল না। স্লোগান কি আছে না? মানুষ শুনেন, শত শত ভিডিও আছে। শুনেন, আমি বলি রুবিনাপাড়া শহীদ মিনারে দাঁড়িয়ে তো আরে ভাই আমি বলি না, শুনেন আমার কথা, জুনায়েদ সাকিবের দিয়েছে, আমাকে তো ডাকছেন বলার জন্য, আমি বলি শুনেন, তারপর মিলাই নিয়েন। তখন লক্ষ্য ছিল বেসিক্যালি দুইটা। প্রথম লক্ষ্য ছিল যে তারা কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করছে, তারা কোটা চায় না, বৈষম্য মুক্ত চাকরি সুযোগ চায়, আর কিছু না, বৈষম্য মুক্ত চাকরি সুযোগ চায়, এটা ছিল প্রথম চাহিদা। দ্বিতীয় চাহিদা হলো শেখ হাসিনা নামক যে দানব আমাদেরকে শাসন করছিল 15 বছর, তার এবং তার যারা সাঙ্গপাঙ্গ তাদের বিদায় চায়। সিম্পলি এই দুটো জিনিস একমত, মানে মূল মোটা দাগে। আরগুলি বাকিগুলি যে যার মনের মাধুরী মিশিয়ে বানাইছে। এখন সবাই কি বলে, যার যেটা বললে সুবিধা হয় সে সেটা বলে। বিএনপির সুবিধা অনুযায়ী বলে আমরা এটা চাইছি, সাকিব ভাই ওনার সুবিধা অনুযায়ী বলে উনি কি চাইছেন, যার যার সুবিধা অনুযায়ী, কারণ সবারই তো আলাদা আলাদা রাজনীতি। মূল জিনিসটা অর্জিত হয়ে গেছে। কোনটা অর্জিত হয়েছে? শেখ হাসিনার বিদায় হয়েছে। যখন শেখ হাসিনা বলে 9 দফার থেকে কি হবে 1 দফা হইলো, আগের দফা সব এক হয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা বিদায়, যখন শেখ হাসিনা বিদায় হয়ে 1 দফা হয়ে গেছে, তখন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছিল ওইটাও শেষ হয়ে গেছে, কারণ এখন আবার কোটা শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় কোটা এখন দেখতে পাচ্ছি, যে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু, সেই কোটা এখন আবার বেশ জাঁকজমকপূর্ণভাবে আসতেছে। কাজে এগুলো বলার জন্য বলা, এটা হলো আমাদের জাতীয় চরিত্র, এই মাটির দোষ, এটা বুঝছেন, এই মাটির বৈশিষ্ট্য। এই মাটিতে যা বলবেন ওই গাছ একটাই হবে, যে আমার স্বার্থটা আমি কিভাবে নেই, এই হলো। এবং সেই কারণেই আপনি পরের যে প্রশ্নটা, যে কেন আমরা এক থাকতে পারলাম না, কেন আমরা যার যার মতো কথা বলছি, এটাই স্বাভাবিক। কারণ তখন এক হয়েছিলাম একটা উদ্দেশ্যে, শেখ হাসিনাকে সরাইতে হবে। তখন সবার সামনে উনি ছিলেন ভিলেন, এখন প্রত্যেকে অন্যকে ভিলেন মনে করে। প্রতিপক্ষ হওয়া, আর এক থাকতে না পারা, একে অন্যের শত্রু হওয়া, এখন তো সেদিকে গেল আবার। যাবেই তো, প্রতিপক্ষকে যখন আপনি হারাতে না পারবেন, প্রতিদ্বন্দ্বীকে যখন আপনি খুব সুবিধা করতে না পারবেন, তখন আপনি কি করবেন? প্রতিদ্বন্দ্বীকে উল্টা, মানে আপনার ব্যাকডোর দিয়ে তাকে আপনি হিট করার চেষ্টা করবেন। সিম্পল হিসাব, এবং এটি তাই হচ্ছে এখন। এখন যা কিছু ঘটতেছে ওইটা যার যার রাজনীতির কারণে, এবং আমাদের রাজনীতি যে কত ভয়ঙ্কর রাজনীতি, এটা দেশের মানুষ এখন দেখতেছে। জি, আমি আসবো। রবীন্দ্র, আপনার কিছু নিশ্চয়ই মনে আছে আজকের সেই দিন, যে 2024-এর জুলাইয়ের যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক এরকম সময় আরেকটু পরে ঢাকার কন্যারা নেমে আসলো, তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। তো এই দিনটি ঠিক 1 বছর আজকে পূর্ণ হলো মাত্র, কিন্তু আমরা সেই রাজাকার নিয়ে আবার দেখছি রাজনীতিতে আবার ফিরে এসছে, আবার সেই ট্যাগিং, একদল আরেকদলকে চাঁদাবাজ বলছে, আরেকদল আরেকদলকে রাজাকার বলছে, আরেকদল নানানভাবে ট্যাগিং ব্যাশিং শুরু হয়ে গেল। মানে আপনি তো বিএনপির এখানকার প্রতিনিধি, কেন এটি শুরু করতে হলো আবার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে 1 বছর প্রায় হয়ে গেল, তাই না? আর কয়েকদিন পরে 1 বছর পূর্ণ হবে, 5ই আগস্ট। পিছনে ফিরে তাকালে হতাশ হতে হয়। আপনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন না মাসুদ কামাল ভাইয়ের কাছে, যে এটা স্বপ্ন ছিল। হ্যাঁ, এটা সত্য যে 1.5 মাসের আন্দোলন প্রাথমিকভাবে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল, সরকারি চাকরি বৈষম্যহীন করার আন্দোলন ছিল, এবং পরবর্তীতে আন্দোলনটি 1 দফায় পরিবর্তিত হয়। কিন্তু আপনি যে বাক স্বাধীনতার কথা বলছিলেন, আপনি যে রাজনীতিতে সভ্যতার কথা বলছিলেন, আপনি যে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছিলেন, আমরা যে একটা মানে আইনের শাসনের
বাংলাদেশ চেয়েছিলাম, আমরা বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম এই দেশের মানুষ যা ভাবছে, যা চিন্তা করছে তা সভ্যভাবে লিখতে এবং বলতে পারবে, এই স্বাধীনতাটুকু। এটা কিন্তু দীর্ঘ 15 বছরে যে প্রেক্ষাপট, যেটি এই 1.5 মাসে চূড়ান্ত রূপ লাভ করেছে, এই 15 বছরের প্রেক্ষাপটের মধ্যে কিন্তু বহু লক্ষবার আমরা বলেছি। এবং ওই সময়টাতে যেহেতু প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের ছিল বিএনপি, এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকারও হয়েছে বিএনপি, এবং আজকে যে কথাগুলো গ্রাফিতিতে আমরা দেয়ালে লেখা দেখছি, এই কথাগুলো কিন্তু বিএনপি গত 15 বছর ধরে বলে এসছে। আজকে যখন রাজনীতিতে আমরা দেখলাম যে 15 বছরে একটা বিরাট ক্ষত, তো এই ক্ষতটা না 1 বছরে সারাই হয় নাই, বরং ক্ষতটা আরো অনেক বেশি রক্তাক্ত এবং গভীর হয়েছে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন, তখন কিন্তু আওয়ামী লীগের কিছু গুটিকতক সুবিধাবাদী লোক ছাড়া আপামর জনসাধারণ কিন্তু ওনাকে মেনে নিয়েছিলেন, ওনাকে স্বাগত জানিয়েছিলেন, এবং তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছিলেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং আপনাকে আমরা এই জাতি পুনর্গঠনের দায়িত্ব দিলাম। সেই জায়গাটাতে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে ঐক্যবদ্ধ করবার যেই একটা সুবর্ণ সুযোগ তার হাতে এসেছিল, সেটাকে কাজে না লাগিয়ে উনি জাতিটাকে আরো বেশি বিভক্ত করলেন। উনি প্রাথমিকভাবে যখন বললেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তখন ছাত্ররা ছাড়া আর যারা ছিল, আম জনতা, গোটা দেশের মানুষ, তার অন্য রাজনৈতিক দল, তারা নিজেকে প্রতারিত মনে করা শুরু করলো, বিট্রেড ফিল করলো এবং মনে করলো একই কথা। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তিনি রেজিগনেশন দেওয়ার কথাও ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে তার সঙ্গে শেয়ার করছেন, আমরা যখন দেখলাম যে তিনি বলছেন আমি ছাত্রদের দল গঠন করতে বলেছি, তা না হলে এই দেশে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তিনি খুবই গুটিকতক মানুষ বা একটি গোষ্ঠীকে তার নিয়োগকর্তা, তার পালনকর্তা এবং জুলাই স্পিরিটের একমাত্র ধারক বাহক হিসেবে বলতে থাকলেন। তখন কিন্তু জাতি বিভক্ত হওয়া শুরু করলো এবং ভীষণভাবে বিভক্ত হলো। এরপরে আমরা দেখলাম যে একটি গোষ্ঠী যারা সরকারের মধ্যেও অবস্থান করছে এবং যারা বিএনপি ছাড়া অন্য পলিটিক্যাল পার্টিস, যারা আজকে বাদে কালকে নির্বাচন হলে 50টি আসন দূরে থাক, 20টি আসন এনশিওর করাই তাদের জন্য কঠিন হবে, তাদের মধ্যে এক ধরনের লোভ তৈরি হলো গত 1 বছরে। তারা ভাবলেন যে নির্বাচন হলেই তো আমাদের এই যে সরকারি দলে থাকার যে ভাব, যে আনন্দ, যেই ক্ষমতা, সেটা আমরা হারিয়ে ফেলবো। সো ঠিক হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়তে চায়নি, এরাও তো পরোক্ষভাবে ক্ষমতার সেই ঘনিষ্ঠতা, ক্ষমতার সেই কাছাকাছি থাকা, ক্ষমতার বলয়ের মধ্যে থাকাতে অভ্যস্ত হয়েছে। এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের যে প্রশাসন, ডিসি, এসপি কিংবা সচিব পর্যায়ের মানে কোন পন্থী লোক বেশি বসে আছে, এটা বলা খুব কঠিন। আপনি আমাকে একটা কথা বলেন তো, প্রশাসনে যারা বসে, আমলা যারা হয়, তারা কি সত্যি কোনো পলিটিক্যাল পন্থী থাকে নাকি তারা সরকারি দলের হয়? সরকারি দল, এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, এখন তো কোনো সরকারি দল নাই। আমি একজন উপদেষ্টার রেফারেন্স আপনাকে দেই, তিনি হচ্ছেন রেজওয়ানা আপা। তিনি দেখলাম গতকালকে না পরশু বলছেন মবের সঙ্গে সরকার বা সরকারি দলের কেউ যুক্ত নন। তার মানে কোনো না কোনো একটা সরকারি দল আছে, আমি সেটি প্রত্যক্ষভাবে না দেখলেও কোনো না কোনো সরকারি দল আছে, যেই দলটি সরকারে না থেকেও সরকারি দলের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। এবং আপনি সহজেই অনুমান করতে পারেন, যেহেতু আমলাদের কোনো পলিটিক্যাল বৈশিষ্ট্য থাকে না, তারা সর্বদাই সরকারি দল করে। সো এখন যারা সরকারি দলের সঙ্গে যুক্ত, কারণ একজন উপদেষ্টা খোলাখুলি বলছেন সরকার বা সরকারি দল যুক্ত নয়, তো সরকারি দল যেহেতু একটা আছে, আমলা বলেন, এসপিডিসি বলেন, ওসি বলেন, পুলিশের কর্মকর্তারা বলেন, সকলেই নিশ্চয়ই সরকারি দলেরই সদস্য। এর বাইরে তো আর কিছু আমি বাংলাদেশে সাকিব ভাই, একটু আপনার কাছে অন্য বিষয়ে ফিরতে চাই। সম্প্রতি ঘটনায় মিটফোর্ডে যে হত্যাটি হলো, একদম খুবই অমানবিক একটি হত্যা হলো, আমরা দেখলাম। এই হত্যাটি কে করেছে না করেছে একটা ভিডিও বের হলো, যদি 2 দিন পরে বের হলো, সেটি নিয়ে প্রশ্ন আছে। সেখানে আমাদেরকেও দাঁড় করানো হয় কাঠগড়ায়, কেন আমরা 2 দিন পরে বিষয়টি আনলাম, সেটি আলোচনার বাইরে আমি একটু জানতে চাই। মানে এই মুহূর্তে তো বিএনপি ক্ষমতায় নাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি না, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীও নন বা কোনো মন্ত্রীও নন। মানে রাজনৈতিক দলগুলো আপনারা যারাই আছেন, আপনারা কিংবা আমরা জামাত বা সাধারণ অন্যান্য শিক্ষার্থীও দেখলাম বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, মানে বিএনপিকে ট্যাগ করে হত্যার সঙ্গে কেন স্লোগান দেওয়া শুরু করলো, এটি কি কারণ? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। রাজনৈতিক বিরোধ, প্রতিযোগিতা এবং সেটা কখনো মানে এক পর্যায়ে মানে প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হওয়া, এটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তো খুব আশ্চর্যের বিষয়ও না, এমনকি অবাক করা মানে কোনো এটাই খুব স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক না আর কি। সেদিক থেকে ধরেন
যে যার দুর্বলতা পাবে সেই দুর্বলতাকে মানে নানাভাবে সমালোচনা করার চেষ্টা করবে, সেটাই তো স্বাভাবিক। বিএনপির নাম এসছে যেহেতু যারা হামলা করেছে তাদের কোনো না কোনোভাবে একটা যুব দলের পরিচয় সেখানে এসছিল, তো সেইটাকে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করছে। বিএনপি সেখানে তার ভূমিকা নিয়েছে, তারা সেই সব লোকজনকে বহিষ্কার করেছে। জায়গাটা যেটা কথা হওয়ার পরে হয় যে এই ধরনের ঘটনা ঘটলে যারা ঘটাচ্ছে তার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, তাদের একটা বড় দায় আসে। এখানে দায়টা যেহেতু সরকার আসলে এখানে একটা পক্ষ না, ওই অর্থে সরকার তার নিজে রাজনৈতিক সরকার না, সে নির্বাচনও করবে না কিংবা সে একটা দল খুলে বসেনি আপাতত, এবং সে কারণেই মূলত আক্রমণটা রাজনৈতিকভাবেই দেওয়া হচ্ছে, যদিও দায়টা সরকারের আসার কথা। এবং সরকারের সাথে একটু আগে যে কথাটা বললেন যে অঘোষিতভাবে যে একটা দল আছে, তারা আবার এই ক্ষেত্রে যে মানে দুই জায়গার সুবিধাটা নেয়, সরকারে থাকার সুবিধাটাও নেয়, আবার বাইরে থেকে রাজনৈতিকভাবে যে প্রতিপক্ষ হিসেবে থাকে অন্যদের সাথে, সেটার সুবিধাটাও নেয়। তো সেই জায়গা থেকে তারা ওটা করছে। যেমন আমি সরকারের একজন উপদেষ্টাকে বলতে শুনলাম, আসিফ মাহমুদ, যিনি এই আন্দোলন থেকে এসছেন এবং ডেফিনেটলি তারা এনসিপির সাথে ঘনিষ্ঠ। জি, তো তিনি বললেন আমরা প্রস্তর যুগে ফেরত যাচ্ছি। স্ট্যাটাসে বলেছে এখন প্রস্তর যুগে যে আমরা ফেরত যাচ্ছি, প্রস্তর যুগে ফেরত যাওয়ার দায়টা কার? গভর্নমেন্টের। গভর্নমেন্ট মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। পুলিশের নাকের ডগায় প্রায় নাকের ডগায় আপনার এইরকম একটা হত্যাকাণ্ড হলো। ওখানে এতগুলো মানুষ দাঁড়িয়ে থাকলো, কেউ কি থানায় ফোন করেনি? কেউ জানায়নি? পুলিশ কোনোভাবে ঘটনাটা জানতে পারেনি? তাহলে সেখানে এসে তার কি দাঁড়ালো? মানে এই জবাবদিহিটা কোথায়? এই জবাবদিহিতাটা না থাকার ফলে কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। এমনকি যার যেখানে ক্ষমতা আছে, কোথাও বিএনপির ক্ষমতা আছে, কোথাও জামাতের ক্ষমতা আছে, কোথাও এনসিপির ক্ষমতা আছে, কোথাও অন্য পার্টিরও থাকতে পারে। এখন ক্ষমতা যার প্রভাব, ক্ষমতা বলতে আমি যার প্রভাব বেশি, সে তখন দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী তখন তাদের অধীনস্থ হয়ে চলছে। এটা তো বাস্তব, কারণ আইন শৃঙ্খলা বাহিনী চিন্তা করছে আগের মডেলে, পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত সেই মডেলে, যে আমাকে হয় সরকারি পার্টি টেকাবে অথবা ভবিষ্যৎ সরকারি পার্টি রক্ষা করবে, এটি তারা হয়তো ভাবছে, এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করছে। এই গভর্নমেন্ট যে অস্তিত্বশীল এবং এই গভর্নমেন্ট যে কোনো একটা নীতির ভিত্তিতে এইটা চালাচ্ছে, তার কোনো রকম প্রতিফলন তাদের উপর নাই। না থাকার ফলে এই ঘটনাগুলো ঘটছে, ঘটার পরে একটা পলিটিক্যাল হাউকাউ হচ্ছে, কেউ হয়তো বহিষ্কার হচ্ছে। মাসুদ একটু আপনার কাছে, এবার তো তাও গ্রেফতার হলো, অন্য জায়গায় তো গ্রেফতার হয় না। একটু জানতে চাই, আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম, মানে দায়টা ঘোষণা হওয়া বা বহিষ্কার হওয়ার আগেই বিএনপির দিকে কেন আসলো? আমি যদি আরেকটু বলি আপনাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম, বুয়েট সহ নানান প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখলাম, সেখান থেকে নেমে আসে। এবং যে পরিমাণে আমরা ছাত্রছাত্রী দেখলাম, এরা তো নিশ্চয়ই, যদি আমরা খুব খোলামেলা বলি যে এনসিপির যে ছাত্র সংগঠন, ছাত্র সংসদ কিংবা শিবির, এত লোক হবার কথা না, মানে বিএনপির দিকে কেন তীরটি গেল? শুনেন, বিএনপির দিকে আপনি যখন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন, ধরেন একজন লোক নিয়ে বদনাম করবেন, আপনি কান্নায় বদনাম করবেন, যে লোকটাকে সবাই চিনে, এটা বড় মানুষ, ওরা বদনাম করে আরাম, কিন্তু লোকজন শুনবে তাই নাকি তাই নাকি। আপনি আমার মতো ক্ষুদ্র লোকের বিরুদ্ধে বলবেন ওই লোকটা কে, চিনেই তো না তারে। তো বড় মানুষের বিরুদ্ধে বদনাম করে একটা মজা আছে আলাদা। না, এই বদনামটা কিন্তু একদম রাস্তায় বলি কোনো লোকজন করেনি। আমি বলি, আমি মাত্র একটা সমাজের 5-6টা বাক্য বলতে দেন, তারপরে বলেন আপনি। তো এখন বিএনপির বিরুদ্ধে বললে সুবিধা। আর দ্বিতীয় আরেকটা কারণ হলো, বিএনপির লোকজন তৃণমূল পর্যায়ে আসলেই তো কিছু চাঁদাবাজি করতেছে, কিছু আকাম কুকাম তো করতেছে। এটা যে করতেছে না এটা মনে করার কোনো কারণ নাই। সব মসজিদের ইমাম কিন্তু বিএনপির কর্মী না, বুঝছেন না? কাজে করতেছে আকাম কুকাম, তারা প্রচুর করতেছে। এখন যদি আপনি আবার একটা কথা মনে করেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, একবার এই ছাত্রদলের সভাপতি আছেন রাকিব, ওই একবার একটা কথা বলছিল একদম শুরুর দিকে, খুব সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর দিকে গত বছরের। সে বলছিল যে এই যে ছাত্রলীগের মধ্যে যে শিবির আছে, এখন বেরোচ্ছে যে ছাত্রলীগের কমিটি যে ছিল, কিন্তু সে আসলে শিবির। সে বলছিল যে গত 15 বছরে শিবিরের ঢাকা ইউনিভার্সিটির কমিটিতে কে কে ছিল, এটাকে তালিকাটা আপনারা দেন। গত 15 বছরে কে কে ছিল শিবিরের এই কমিটিতে, তাহলে আমরা বুঝতে পারবো তারা কোথায় কোথায় ছিল, কি কি পরিচয় ছিল। এটা শোনার পর শিবির কিন্তু বলছিল, শিবিরের সভাপতি বলছিল যে আমরা উত্তেজনা যেন ঠান্ডা রাখি, আমরা উত্তেজিত না হই। তার মানে তারা বলতে চায় নাই। বলতে চায় নাই কেন? চায় না এই কারণে যে গত 15 বছর আওয়ামী লীগ আসলে
জামাতকে শিবিরকে খুব একটা স্পেস দেয় নাই, তো তারা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছিল। এখন ঢুকে পড়ার পরে যারা ঢুকে ছিল অথবা আছে, তারা যে এখনো ওই পরিচয়টা বহন করে এদের সুবিধা করে দিচ্ছে না, তার কিন্তু কোনো গ্যারান্টি এখনো নাই। কাজে এটাও আপনি বলতে পারবেন না তারা আসলে কোন পরিচয়ে কোথায় কি করতেছে। হতে পারে তাদের এটা স্ট্র্যাটেজি। এবং কারণ আমি এটা কেন বলতেছি শুনেন, যখন কোনো একটা অপরাধ সংগঠিত, এই নামে আইনজীবী আছেন উনি বলতে পারবেন, যখন কোনো একটা অপরাধ সংগঠিত হয় তখন অপরাধবিদরা না প্রথমে দেখে যে এই ঘটনার কারণে বেনিফিশিয়ারি কে। তো এই ঘটনাগুলির কারণে বেনিফিশিয়ারি কে ভাই? আওয়ামী লীগ, বিএনপি, জামাত না কে? নিজেকে জিজ্ঞাসা করেন। আপনি বলেন না। না না, আপনি তো আমার বলতে চান না, মাঝখানে ঢুকে পড়েন। না, বলেন আপনাকে বলাতে চাই, বলেন না। তো সিম্পল কিন্তু বেনিফিশিয়ারি কে? বিএনপি জানা, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। জামাতের আমির সাহেব লালমনিরহাট গেলেন, নির্বাচন নিয়ে বলেন এখন কিসের নির্বাচন? পাটগ্রামে দৃশ্য দেখেন না? পাটগ্রামে কি হয়েছে? হ্যাঁ, পাটগ্রামে একটা ঘটনা ঘটছে, পাথর উত্তোলন নিয়ে কিছু লোককে ধরে আনছিল, বিএনপি নামধারী কিছু লোক থানা ভাঙচুর করছে। উনি যখন পাটগ্রামের কথা বলেন উনি তখন কিন্তু পটিয়ার কথা বলেন না, কারণ পটিয়ার যারা আক্রমণ করছে ওখানে বিএনপির নামটা উচ্চারণ করা যায় না, এই মানে কারা কুঞ্চি দিয়েও বলা যায় না, কাজে উনি বিএনপি নাম ওটা উচ্চারণ করেন। তার মানে ওনাদের জন্য বিএনপির নামটা উচ্চারণ করাটা একটা সুবিধাজনক ব্যাপার, ওনার জন্য একটা আরামদায়ক কাজ। তো এই আরামের কাজটা সবাই করতে চাচ্ছে। এখন মোদ্দা কথা হলো সব কিছু আপনি বাদ দেন, প্রকাশ্য দিবালোকে এরকম খুন খারাপি হচ্ছে, একটার পর একটা হচ্ছে। আগের দিন ঘোষণা দিয়ে পরের দিন একটা বাড়িতে হামলা করে মা বাচ্চা সহ 3 জনকে পিটে মেরে ফেলানো হচ্ছে। আগের দিন কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল। আমার প্রশ্ন হলো দেশে কি কোনো গভর্নমেন্ট নাই? গভর্নমেন্ট কয়টা কি 11 চুজ খায়? গভর্নমেন্ট কি করে? পৃথিবীর যে কোনো দেশ হলে পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তি আর মধ্যে 3 বার সাসপেন্ড হইতো হয়। উনি খালি শ্রেণী অভিযান চালাতে চায়।